ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে 2.1 অনুশীলনীর 3 নাম্বার থেকে যে অঙ্কগুলো আছে এখান থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। গতদিন তোমাদের 1 এবং 2 নাম্বার অঙ্কগুলো সমাধান করে দিয়েছিলাম। দেখো 3 নাম্বার অঙ্কে আমাদের কী দেওয়া আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি সবাই বুঝতে পারবে। খুব সহজ অঙ্ক, কারণ অনুপাত সমানুপাতের এবং শতকরা হিসেবের যে অঙ্কগুলো এগুলি তুলনামূলকভাবে অন্যান্য অঙ্কের তুলনায় খুবই সহজ। একটু খালি মনোযোগী হওয়াটা তোমাদের প্রয়োজন। তা দেখো 3 নম্বরে লেখা আছে আমাদের নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। এখন এখানে বলা আছে সমতুল অনুপাতগুলোর। সমতুল অনুপাত বলতে কি বোঝানো হয়েছে? যেমন সমতুল ভগ্নাংশ আমরা জেনে আসছি এর আগে, কোনো একটি ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যায় ওই ভগ্নাংশটাকে পূর্বের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলা হয়। ঠিক একই কথা এখানে অনুপাতগুলোও তো আমাদের সেই ভগ্নাংশই। এই প্রথম অনুপাতটা হলো একটি ভগ্নাংশ, দ্বিতীয় অনুপাতটা আর একটি ভগ্নাংশ, তাহলে সেই দুইটি ভগ্নাংশ তাহলে এখানে সমতুল, অর্থাৎ সেই সমতুল অনুপাত আর সমতুল ভগ্নাংশ সেম জিনিসটাই। একটা অঙ্ক করলে বুঝতে পারবে। এখানে দেখো আমি একটা অঙ্ক করে দিই, তোমাদেরকে বুঝিয়ে দিই যতটুকু সম্ভব। তোমাদেরকে খুব দ্রুত এবং শর্টকাট অঙ্কগুলোকে বোঝানোর চেষ্টা করব, তোমরা আশা করি বুঝতেও পারবে। খুব সহজ অঙ্ক এগুলি। এখানে আমি 3 নাম্বার 3-এর ক, এখানে আমাদের কী দেওয়া আছে দেখো, 2:3 = 8 অনুপাত খালি ঘর। এই তো আমাদের অঙ্কটা দেওয়া আছে, তাই না? 2:3 = 8 অনুপাত খালি ঘর। এখন এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি? তাহলে এটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করে ফেলি। দেখো, বা 2 নিচে 3 = উপরে 8 আর নিচে খালি ঘর। এখন কি আমরা সেই বীজগণিত পাটিগণিতে ভগ্নাংশের চ্যাপ্টারে এরকম খালি ঘর পূরণ করে আসছিলাম, ঠিক একই কাজ করব আমরা এখানে। সমাধানের অঙ্ক বীজগণিতে আমরা যখন করছি সমাধানের অঙ্ক, তখন আমরা আড়াআড়ি গুণ করছি। এখানে আমি তাই করি, অন্যভাবে বিকল্পভাবেও দেখানো যায়, আমি সেটাও দেখাই দেবো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে সহজ যে পদ্ধতি সেইটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দিকে আমরা আড়াআড়ি গুণ করব, 2 দিয়ে খালি ঘরকে গুণ, ঠিক আছে? 2 গুণ খালি ঘর = 3 দিয়ে 8কে গুণ করব, অর্থাৎ 3 গুণ 8। বা আমার দরকার হলো শুধু খালি ঘর, 2 দরকার নাই। তাহলে খালি ঘর = কী হবে? এই খালি ঘরের সাথে 2টা আছে গুণ আকারে, যখন আমরা ওই পাশে নিয়ে নিব এই 2টাকে, তখন ওইটা এই গুণটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3 গুণ 8 ডিভাইডেড বাই এই 2। এবারে এই 2 দিয়ে 8কে ভাগ করা যায় না, 4 বার যায়। তাহলে সুতরাং খালি ঘর = কত হলো? 3 আর 4 গুণ করলে 3 4 12। তাহলে খালি ঘরের মানটা আমরা পেয়ে গেলাম 12। কিন্তু আমার তো এভাবে অ্যান্সার দিলে হবে না, আমাকে বলছে খালি ঘর পূরণ করো। তাহলে এইখানে কত হবে সেটা আমাদের পুরো লাইনটা লিখে এখানে পূরণ করতে হবে। তাহলে এখন লিখি, সুতরাং 2:3 = 8 অনুপাত খালি ঘর। খালি ঘরের মধ্যে কত? 12। এটি হলো অ্যান্সার। খুব সহজ না? এটিকে আমরা অন্যভাবে করতে পারতাম, সেটি অন্যভাবে আমি এখানে সাইড নোট আকারে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এটুকুর মধ্যেই দেখাতে পারবো। আমরা কি করতাম, এই লাইনের পর এখানে আমরা লিখতাম আর কি, এখানে 8/2 = 4। এই 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। আর সেই 4 দিয়ে আমরা নিচের রাশিকে কি করতাম? তাহলে এখন লিখি 2 নিচে 3, 2 নিচে 3 গুণ 4 গুণ 4, মানে হর এবং লবকে সমতুল ভগ্নাংশ, মানে কি হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ। তাহলে 4 4 দ্বারা গুণ করলে কত হয়? 4 দুগুণে 8, নিচে 12। তাহলে উপরে তো আমাদের 8 আছেই, তাহলে নিচে খালি ঘর ছিল, সেই খালি ঘরটা 12 পেয়ে গেলাম। তাহলে 2/3 = 8/12। এইভাবে আমরা করতে পারতাম, ঠিক আছে? কিন্তু এটার চেয়ে আমার কাছে মনে হচ্ছে এইটাই সবচেয়ে সহজ পদ্ধতি। এখানে 8কে 2 দিয়ে ভাগ করা, তারপর আবার এটাকে গুণ করা দরকার নেই। আমার মনে হয় এটি বেটার, আমরা এভাবেই করবো বাকি অঙ্কগুলো, ঠিক আছে? দেখো আমি এখন বাকিগুলো খুব দ্রুত করে যাব। খ নাম্বার, খতে কী দেওয়া আছে? 5:6 5:6 = খালি ঘর অনুপাত 36। তাহলে এখানে বা 5 নিচে 6 খালি ঘর নিচে 36।
আমরা এই দিকটাকে এখন আগে আগে কিন্তু আমরা এই দিক গুণ করছিলাম, কারণ খালি ঘরের দিকটাকে আগে গুণ করব, আড়াআড়ি গুণ করব, কিন্তু আমরা খালি ঘর যে পাশটা আছে ওই পাশটাকে খালি ঘরের সাথে যে আরটাকে গুণ করা যায় সেটাকে আমরা গুণ করব, অর্থাৎ 6 গুণন খালি ঘর সমান সমান 5 গুণন 36, এটা। বা আমার দরকার হলো খালি ঘর 5 গুণন 36, আর নিচে এই 6টা খালি ঘরের সাথে গুণ ছিল, এটা নিচে চলে আসলো 6। এবার এই 6 দিয়ে 36কে কাটলে 6 হয়, তাহলে সুতরাং খালি ঘর সমান সমান 5 আর 6 গুণ করলে 30, তাহলে সুতরাং 5:6 সমান সমান খালি ঘর মানে কি 30:36, এটি আনসার শেষ। খুব কঠিন অঙ্ক একেবারেই না, একেবারেই খুব সহজ সহজ অঙ্ক এবং খুব ছোট্ট ছোট্ট অঙ্ক এগুলো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে, একটু মনোযোগী হলে এগুলি কোনো কঠিন কিছুই না একবারে, ঠিক আছে। আচ্ছা, এরপরের অঙ্কটা আমরা এখানে সমান সমানটা না দিলে এই পাশে এখানে করে দেখাতে পারতাম। আচ্ছা, এখানে তারপর করে দিই, ঠিক আছে। গ নাম্বারটা, গতে কী দেওয়া আছে 7 অনুপাত খালি ঘর সমান সমান 42:54, 42:54, এই তো। তাহলে এখানে আমরা বা 7 নিচে খালি ঘর, এই খালি ঘরটার নিচে আসবে 7টা উপরে, আর এখানে 42 উপরে নিচে 54। আমি কি বলছি, কোন দিক আগে গুণ করবো? আগে এই দিক, অর্থাৎ খালি ঘরের সাথে 42, খালি ঘর গুণ 42 সমান সমান 7 গুণ 54, বা খালি ঘর সমান কত হবে, এই 42টা এবার সে নিচে চলে আসবে, 7 গুণ 54, আর এই 42টা নিচে চলে আসলো। 7 দিয়ে 42কে কাটলে কত হয়? 6 7 42, ঠিক আছে। এবার 6 দিয়ে 54কে কাটা যায়, 6 9 54। তাহলে দেখো আমার একটা কাজ এখানে হলো কি, এই অংশটা লাল দাগ দিয়ে আটকিয়ে দিই, এটুকু কিন্তু আমাদের অন্য অঙ্কের, তাই না। তাহলে সুতরাং খালি ঘর সমান সমান আমরা কত পেলাম? 9, এটি অ্যান্সার। তাহলে সুতরাং আমরা ওই লাইনটাকে আবার লিখে দেব, ওইটাকে আমি নিচে লিখলাম। সুতরাং 7 অনুপাত খালি ঘর মানে কত? 9 সমান সমান 42:54, এটি আনসার শেষ। খুব কঠিন অঙ্ক, মানে আমার কিন্তু এটা কিন্তু এই অঙ্কের, আর এই খালি ঘর সমান 9টা আসলো আমার পরবর্তী অঙ্কের। তাহলে আমরা একটা পৃষ্ঠাতেই 3টা অঙ্ক আমরা সমাধান করে দিলাম। এর পরবর্তী অঙ্কগুলো আমরা দেখি। 4 নম্বর অঙ্কটা দেখো, মানে ঘ নাম্বারটা। তিনের ঘতে দেওয়া আছে কি, খালি ঘর অনুপাত 9, 63:81, খালি ঘর অনুপাত 9 সমান সমান 63:81, এই তো আমাদের অঙ্কটা। তাহলে এখানে আমরা এক কাজ করতে পারি, উপরে খালি ঘর, নিচে 9, 63 নিচে 81, বা এই দিক গুণ করব, অর্থাৎ খালি ঘর গুণ 81, 9 গুণ 63, বা খালি ঘর সমান কত হবে? 9 গুণ 63, আর নিচে হলো 81, এই 81টা নিচে চলে আসবে। তাহলে 9 দিয়ে 81কে কাটলে কত হয়? 9 9 81, আর 9 দিয়ে 63কে কাটা যায় 7 9 63, তাহলে এখানে আসলো কি? সুতরাং খালি ঘর সমান 7। তাহলে আমরা এখন উত্তরটা আসবে ওইটি, জাস্ট এই লাইনটাকে লিখব, খালি ঘর অনুপাত 9, 63:81, তাহলে 9 এই খালি ঘরে কত হবে? 7, 7:9 সমান সমান 63:81। তাহলে আমাদের কিন্তু একদম খুব সহজভাবে এটাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এটি আনসার। আমাদের কিন্তু এখানে 3 নম্বরের যে অঙ্কগুলো ছিল, 3 নম্বর এখানে ক খ গ ঘ 4টি অঙ্ক ছিল, সেই 4টি অঙ্কের সমাধান হয়ে গেল। এবারে 4 নাম্বার দেখো,
4 নম্বরে একটি আছে কি, একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। প্রস্থ এবং দৈর্ঘ্য দুইটার অনুপাত দেওয়া আছে এখানে, ঠিক আছে। এখন আমাকে এখানে কি কি করতে বলছে, প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি নির্ণয় করো। তাহলে এই যে একটা সারণী দেওয়া আছে, সেই সারণীর মধ্যে এই ঘরটা খালি, এই ঘর খালি, এই ঘর খালি, এই ঘর খালি। তাহলে এই যে খালি ঘরগুলো আছে, এই খালি ঘরগুলো আমাদেরকে পূরণ করতে বলছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত আবার দেওয়া আছে 2:5। তাহলে এই অনুপাতের সাথে আমাদের সামঞ্জস্য রেখে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। তাহলে আমাদের প্রথমটা, এই প্রস্থ যদি হয় 2, দৈর্ঘ্য হতে হবে 5, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য যেহেতু 10, তাহলে এখানে 25, তার মানে এখানে কত, 2-এর 5 গুণ, আর এখানে 5-এর 5 গুণ। তাহলে 2-এর 5-এর 10 গুণ এখানে, তাহলে 2-এর 10 গুণ হবে কত, 20 হবে এখানে। এভাবেই আমরা সবগুলো বের করতে পারি, কিন্তু তারপর আমাদের একটু করে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে দেখি আমরা এটাকে কীভাবে করতে পারি। দেখো, এই একইভাবে করব আমরা 4 নাম্বার, ঠিক আছে। 4 নাম্বার আমরা আগে অঙ্কটাকে উঠাবো। দেওয়া আছে হল ঘরের প্রস্থ অনুপাত, আচ্ছা, হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5, এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের এই সম্ভাব্য ছকটা আমাদেরকে বের করতে বলছে। এই ছক থেকে আমরা এখন মানগুলো বের করব, ঠিক আছে। তাহলে এখন লিখি, প্রদত্ত ছকে, এখানে একটি সারণী, ছক তো না, সারণী বলবো, সারণীর প্রথম অনুপাত, এই সারণীর প্রথম অনুপাত কত, 10:25। দ্বিতীয় অনুপাত হলো খালি ঘর অনুপাত 50। তৃতীয় অনুপাত 40 অনুপাত খালি ঘর। চতুর্থ অনুপাত খালি ঘর অনুপাত 200। পঞ্চম অনুপাত সমান 160 অনুপাত খালি ঘর। এই তো আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন আমার তাহলে এই অনুপাতগুলো, তাহলে আমাদের মূল অনুপাত কত দেওয়া আছে, আমাদের মূল অনুপাত হলো 2 আর 5। এই অনুপাতের সাথে সামঞ্জস্য রেখে আমরা এই বাকি অনুপাতগুলো বের করব, ঠিক আছে। এখানে কি আছে, আমাদের প্রথমটা তো করে দেওয়া আছে, প্রথমটা দরকার নেই, তাহলে আমাদের আরও দরকার কোনটা, 1টা 2টা 3টা 4টা, এখানে 1 2 3 4টে আমাদের দরকার। সেই 4টি অনুপাতকে আমরা এখন বের করব, ঠিক আছে। এখন লিখি, আমি এখানে যেহেতু জায়গা হবে না, আমি পরবর্তী পেজ নিয়ে আরেকটি সেখানে দেখাই। দেখো, এখানে আমি দেখাতে পারি তোমাদেরকে, যেমন এইটা আমি, অথবা এখানে একটু দেখিয়েই নিই। সুতরাং দেখো, দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে এক কাজ করি, এই যে অনুপাতগুলো দেওয়া আছে, তাই না, এখান থেকে আমরা লিখি অনুপাতের ক্ষেত্রে কি 2:5 সমান খালি ঘর অনুপাত 50, এই তো। তাহলে এখানে বা দিয়ে 2 নিচে 5 সমান খালি ঘর নিচে 50, সেই আগের মতোই এখন আমরা করে ফেলব। তাহলে দেখো, আমি এটাকে উপরে উঠিয়ে ফেলি, বা দেখো
5 গুণন খালি ঘর সমান 50 গুণ 2, বা খালি ঘর সমান 50 গুণ 2 নিচে 5, 5 দিয়ে 50কে কাটা যায়, 5 10 50 সমান 10 দুগুণে 20, তাই না? তাহলে সুতরাং খালি ঘর সমান 20। এটা কখন? দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে খালি ঘরের মানটা পেলাম 20, একটা পেয়ে গেলাম। এবারে তৃতীয় অনুপাতের ক্ষেত্রে এভাবে বের করবো, চতুর্থ অনুপাতের ক্ষেত্রে এভাবে, পঞ্চম অনুপাতের ক্ষেত্রে এরকম বের করে তারপরে আমরা ছকটার মধ্যে পূরণ করে দেব। ঠিক আছে, আমাদের যেহেতু বলছে শূন্য স্থান পূরণ করার জন্য, তাহলে আমরা খালি ঘরে ওইভাবেই পূরণ করে দেব। এখন দেখো, এটাকে আমি অন্য আরেক জায়গায় করে দিই। এটা হলো দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে। দ্বিতীয় অনুপাতের পর আমি এই পাশে করি তৃতীয় অনুপাতের ক্ষেত্রে। তৃতীয় অনুপাতের ক্ষেত্রে কি হয়? 2:5 সমান তৃতীয়টা কি 40 অনুপাত কি খালি ঘর। তাহলে এখানে বা 2 নিচে 5 সমান 40 নিচে খালি ঘর, বা এইদিকে গুণ করব 2 গুণ খালি ঘর 5 গুণ 40, বা খালি ঘর সমান 5 গুণ 40 নিচে 2, 2 দিয়ে 40কে ভাগ করলে 20, 5 20 100। তাহলে সুতরাং খালি ঘর সমান 100। এটা হলো আমাদের কোনটায়? তৃতীয় অনুপাতের ক্ষেত্রে। একইভাবে এখন আমরা বের করব চতুর্থ অনুপাতের ক্ষেত্রে। চতুর্থ অনুপাত কি? খালি ঘর অনুপাত 200, তাই না? তাহলে এখন আমরা দেখো চতুর্থ অনুপাতটা আমরা এভাবে বের করতে পারি। চতুর্থ অনুপাতের ক্ষেত্রে 2:5 সমান চতুর্থ অনুপাত ছিল আমাদের খালি ঘর অনুপাত 200, বা 2 নিচে 5 সমান খালি ঘর নিচে 200। এই 200 দিয়ে 2 করব, 2 গুণন 200 সমান না 5 গুণন খালি ঘর, এই দিকটা আগে করি, সমান 2 গুণন 200, বা খালি ঘর 2 গুণন 200 নিচে 5, 5 দিয়ে 200কে ভাগ করলে 40, তাহলে 40 দুগুণে 80। তাহলে সুতরাং খালি ঘর সমান 80। আরেকটা বাকি হলো আমাদের পঞ্চম অনুপাত। পঞ্চমটা এখানে করে ফেলি, এখানে করি। পঞ্চম অনুপাতের ক্ষেত্রে পঞ্চম অনুপাতটা কী ছিল আমাদের? ওই একই 2:5 সমান পঞ্চমটা আমাদের খালি ঘরে কী ছিল? 160 অনুপাত খালি ঘর, 160 অনুপাত খালি ঘর, এই না? বা 2 নিচে 5 সমান 160 নিচে খালি ঘর, বা 2 গুণন খালি ঘর 160 গুণন 5, বা খালি ঘর সমান 160 গুণন 5 নিচে 2, 2 দিয়ে 160কে কাটলে হয় 80। তাহলে কত হয়? 5 8 40, মানে 400, এটি। তাহলে সুতরাং খালি ঘর সমান 400। আমরা সবগুলো পেয়ে গেলাম। তাহলে এটা দেখো, আমরা কিছুক্ষণ আগে যেটা বের করলাম, আমাদের এখানে প্রথম অনুপাতটা দেওয়া ছিল, দ্বিতীয় অনুপাতটা বের করলাম, এখানে খালি ঘরটা আমরা কত বের করে ফেললাম দেখো তো। দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমরা যেটা বের করলাম, সেক্ষেত্রে খালি ঘরটা আমাদের আসলো এই যেখানে বের করছি 20, তাই না? তাহলে দ্বিতীয় অনুপাতে এখানে হয় কত? 20। তৃতীয় অনুপাতে খালি ঘর আমাদের এই যেখানে তৃতীয় অনুপাত বের করলাম 100। চতুর্থ অনুপাতে আমরা খালি ঘর বের করলাম কত? 80। চতুর্থ অনুপাতে এখানে হবে 80। পঞ্চম অনুপাতে খালি ঘরে হবে কত? 400। এই তো
কিন্তু আমাদের তো এভাবে অ্যান্সার দিলে হবে না। তাহলে আমাদের এগুলি সবই করলাম, করার পর এখন আমাদের অ্যান্সার লেখার জন্য আমাদের একটা লাইন অতিরিক্ত লিখতে হবে এখানে। আমরা সেটা লিখব, উত্তরটা লিখে দিই। সুতরাং নির্ণয় সারণীটি হলো বা হবে নির্ণয় সারণীটি হলো এই, আমরা সারণীটা তৈরি করে দেব। ঠিক আছে, সারণীটা আমি এভাবে তৈরি করে দিই তোমাদের। এখানে হলঘরের প্রস্থ, আর এখানে হলো দৈর্ঘ্য। প্রস্থ 10, 25, তারপরে হলো দ্বিতীয়টায় ছিল 50, তৃতীয়টায় ছিল 40, চতুর্থটায় ছিল 200, পঞ্চমটায় ছিল 160। এখন আমাদের এই খালি ঘরগুলো কত হবে সেটি আমাদের তো দরকার। তাহলে সেখানে আমাদের দ্বিতীয়টায় খালি ঘরে আমরা কত পেলাম যেন, কিছুক্ষণ আগে আমরা অঙ্কটা যেটা করলাম, দ্বিতীয় ঘরে পেয়েছি আমরা 20। ঠিক আছে, 20 পাইলাম। তৃতীয়টায় 40-এর এগেইনস্টে এখানে আমরা কত পাইছি, 100। তৃতীয়টায় এখানে আমরা পাইছি কত, 200-এর এগেইনস্টে, অর্থাৎ 200-এর বিপরীতে। এটা কোনটা, চতুর্থটায় আমরা পাইছি 80। পঞ্চমটায় পাইছি 160-এর বিপরীতে 400। এখন তোমাদের একটা সহজ কিছু পদ্ধতিও দেখাই। আমি এই যে এতগুলো অঙ্ক করলাম, এখান থেকে দেখেও কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারতাম। আমাদের দেখো প্রথমটায় ছিল কত, 25, তার ডাবল হয়ে গেছে 50। তাহলে 50-এর ডাবল কত, 100, 100-র ডাবল 200, 200-র ডাবল 400। আর এখানে 10-এর ডাবল 20, 20-এর ডাবল 40, 40-এর থেকে 80, 80-র ডাবল 160। সহজ হিসাব। আমরা এই ইতিহাস না করেও এরকম করতে পারি। তবে একটা কথা আমি বলি, পরীক্ষাতে এ জাতীয় অঙ্ক কখনোই আসে না। আমাদের পরীক্ষাতে এইরকম করে এক একটা পার্ট আলাদা আলাদা করে অঙ্কগুলো আসে, কিন্তু এরকম একটা ছক নির্ণয়ের যদি থাকেও, সেক্ষেত্রে তোমার এই এত ইতিহাস এগুলো কিচ্ছু দেওয়া দরকার নেই। আমি তোমাদের বোঝানোর জন্য এতগুলো করছি, এই জন্য এগুলোকে আমি সিরিয়াল অনুযায়ী করিও নাই, কারণ আমি জানি এটা তোমাদের দরকার নাই। এখন আমি হুবহু সরাসরি এখানে যদি বোঝাতাম, তাহলে বলতো এটা কীভাবে হলো, এই কীভাবে হলো এই জিনিসটাকে বোঝানোর জন্য আমি এত অঙ্কগুলোকে এত বড় করে দেখাইছি। দেখানোর পর তোমরা অরিজিনালি খালি লিখবা, এইটুকু লিখে দিল, নির্ণয় সারণীটি হবে বা হলো বা হবে এই। তারপরে এগুলিকে গোল চিহ্ন দিয়ে বুঝিয়ে দিবে, এটাকে গোল চিহ্ন দিয়ে বুঝিয়ে দাও, মানে যেটা আমাদের শূন্যস্থান ছিল সেই শূন্যস্থানটাকে আমি আলাদা করে ইন্ডিকেট করে দেখাই দেওয়াটাই হলো মুখ্য বিষয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো 3 নাম্বার এবং 4 নাম্বার দুটি অঙ্কই কিন্তু আমি এখানে তোমাদেরকে সমাধান করে দিলাম। এখন আমাদের আছে আরও 5, 6, 7, 8 অনেকগুলো অঙ্কই আছে এখানে। আমরা এখানে ইচ্ছা হলে আরও কয়েকটা অঙ্ক করে দিতে পারি। এগুলি খুব ছোট্ট ছোট্ট অঙ্ক, আমি দেখি আরেকটা অঙ্ক করে দিই, আর দু একটা অঙ্ক একটু করে দিই। এগুলি আমাদের এই দুটি অঙ্কেতে আমাদের যে সময় চলে গেছে, এখন যদি আমি 4-5টা অঙ্ক করি, তার 3 ভাগের 1 ভাগ সময়ই হয়ে যাবে। এখন সেই জিনিসটি হলো 5 নাম্বারটা। দেখো নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। এই পুরা অঙ্কটার মধ্যে আমাদের কোনটা কোনটা সমতুল অনুপাত সেটাকে আমাদের চিহ্নিত করতে বলছে, মানে দেখাইতে বলছে শুধু। তাহলে এটা তো তোমাদের কোনো কঠিন কিছুই না, একেবারেই সহজভাবে আমরা এটাকে করতে পারি, বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানকার মধ্যে কোন কোন অনুপাতটা সমতুল সেটা আমাকে বের করতে বলছে। তাহলে সবগুলোকে আমরা একদম ছোট আকারে, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করে তারপরে আমরা দেখি কোনটা কোনটা সমতুল। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারবো। পাঁচ নাম্বার, ঠিক আছে, আমি এখানে লিখে নিই। নিচে প্রদত্ত অনুপাতগুলোকে লঘিষ্ঠ
আকারে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, মানে ছোট আকারে এটাকে আমরা প্রকাশ করে দেখি কী অবস্থা দাঁড়ায়। যেমন 1 নম্বরে আছে কি আমাদের 12:18। এটাকে আমি কী করতে পারি, ভগ্নাংশ আকারেও নিতে পারি, অথবা দেখো আমি এর আগের বার কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করছিলাম, এটাকে উপরে নিচে, এটাকে নিচে নিচে তারপর কাটাকাটি করছি। কিন্তু এখন ওইটা না করে আমি যদি সরাসরি এখান থেকে আমি কাটাকাটি করি, ভাগ করি, 12কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 3, এটা 12কে 6 দ্বারা ভাগ, আচ্ছা না হয় আমি ভাগ করেই দেখাই, 12 নিচে 18, এটাকে 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 3 সমান 2 নিচে 3 সমান 2:3। 1 নাম্বার একটা অনুপাত ছিল, ওটা বের করে ফেললাম। 2 নাম্বার 6:18, 6:18, এটাকে কিন্তু আমরা 6 দ্বারা ভাগ করতে পারি, এটাকেও 6 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমাদের সরাসরি লিখতে পারি 1:3, 3 6 18। 3 নাম্বার এভাবে, যেটা আমরা এই জন্য বলছি ভগ্নাংশটা না করে যদি এভাবেও করতে পারো তাহলে সবচেয়ে বেটার, কারণ তোমার এখানে সময়টা নষ্ট কম হবে। ঠিক আছে, তারপরটা আছে আমাদের 15:10, 15:10। এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 3, এটাকে 5 দিয়ে ভাগ করলে হয় 2। 4 নাম্বার 4 নাম্বারে কী আছে 3:2, 3:2, এটাকে আর ছোটো করা যায় না, তাহলে এটাই শেষ। 5 নাম্বার 6:9, 6:9, এটাকে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করলে এটা হয় 2, এটা হয় 3। 6 নাম্বার, 6 নাম্বারে আরেকটা কী দেওয়া আছে, 6 9, 2:3, এটাও দেওয়া আছে 2:3। 7 নাম্বার, 7-এ দেওয়া আছে 1:3। তারপর 8 নাম্বার 2:6, 2:6, এটাকে যদি 2 দিয়ে ভাগ দেই, এখানে 2 দিয়ে ভাগ দিলে হবে 1, এটাকে 2 দিয়ে ভাগ দিলে হবে 3। ঠিক আছে, আর সর্বশেষ আরেকটি আছে 12:8। 9 নাম্বার 12:8, 12কে 4 দিয়ে ভাগ দিলে হয় 3, 8কে 4 দিয়ে ভাগ দিলে হয় 2। এখন এই যে যতগুলো ভগ্নাংশ আমরা পেলাম, এখান থেকে আমরা সমতুল কোনটা এবং সমতুল কোন কোন ভগ্নাংশটা সমতুল সেগুলিকে আমার নির্ধারণ করতে বলছে। এই তো, তাহলে নিচে আমার জায়গা আমি সাইডে করি, তাহলে এখানে আমি ওই কথাগুলো লিখে দিই। এখন লিখি এটা উপরোক্ত, মানে এখান থেকে আমি কোথায় নিয়ে নিলাম, এখানে লিখি উপরোক্ত বা উল্লেখিত দিয়ে দিই। আচ্ছা, উপরোক্ত বলছি। অনুপাতগুলোর মধ্যে দেখো আমাদের প্রথমটা আছে 2:3, তাই না? এই 2:3 আমাদের কোথায় কোথায় আছে দেখি। 2:3, 2:3, 2:3, তিনটাই আছে। তার মানে প্রথম, পঞ্চম এবং ষষ্ঠ। ঠিক আছে, লিখি প্রথম, পঞ্চম ও ষষ্ঠ অনুপাত, এই দুটি অনুপাত সমতুল। একটা গেল, এটা আমাদের একটা অপশন আমরা গেলাম। আবার আরেকটা অপশন দেখি, যেমন 1:3, আরও কোথাও আছে কিনা 1:3, 1:3, 1:3, তিনটা আছে। তার মানে দ্বিতীয়, সপ্তম, অষ্টম। ঠিক আছে, তাহলে এখানে লিখি দ্বিতীয়, সপ্তম ও অষ্টম অনুপাত সমতুল। এরপর আমাকে বলছে
দ্বিতীয়, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম বের হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা আরেকটা দেখি, 3:2 এই একটা পেলাম, 3:2 আরেকটা পেলাম, 3:2 আরেকটা পেলাম, অর্থাৎ এটা তৃতীয়, চতুর্থ এবং নবম। তাহলে এখানে আমরা আরেকটা লিখি, তৃতীয়, চতুর্থ ও নবম অনুপাত সমতুল। তাহলে এখানে আমাকে বলছে কোন কোন অনুপাতগুলো সমতুল তা চিহ্নিত করার জন্য। তাহলে চিহ্নিত করা হয়ে গেল আমাদের, এটি অ্যান্সার। এবং এটার জন্য আলাদাভাবে কোনো অ্যান্সার লেখার দরকার নেই, এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটি অ্যান্সার দিয়ে দিলাম, শেষ। তাহলে আমাদের কিন্তু 5 নাম্বার অঙ্কটা কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেল। এরপর 6 নাম্বারের 2টি অঙ্ক আছে। আচ্ছা, 6, 7, 8 এগুলো একদমই এক লাইন করে এক একটা অঙ্ক, এগুলো আমি করে দিই, তোমাদের আগামী ক্লাসে প্রশ্নের অঙ্কে চলে যেতে পারি যাতে। কারণ এই ছোটোখাটো জিনিসগুলো, এগুলোকে আমি আর পেন্ডিং অবস্থা রাখতে চাই না, এগুলিকে কমপ্লিট করে দিয়ে আজকের ক্লাসে, আগামী ক্লাসে তোমাদেরকে আমি একদম সরাসরি প্রশ্নের অঙ্কে নিয়ে যাব। ঠিক আছে, একটু মনোযোগ দাও, আর 10 মিনিটও না, আর বড় জোর 3টা অঙ্কে 5 মিনিট টাইম লাগবে। তোমরা একটু 5টা মিনিট একটু দেখো মনোযোগ দিয়ে, আশা করি সবাই বুঝতে পারবে এবং তোমাদের এই বিষয়টাও কমপ্লিট হয়ে গেল একবারে। 6 নাম্বার, 6 নম্বরে আমাদের বলছে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। 6-এর ক, এখানে দেওয়া আছে আমাদের 3:5 একটা, 5:7 ও 7:9, এই 3টা অনুপাত, তাই না, কে মিশ্র অনুপাতে প্রকাশ করে পাই। এই 3টাকে আমরা মিশ্র অনুপাতে প্রকাশ করে কি পাই সেই জিনিসটা আমরা এখানে দেখব। ঠিক আছে, দেখো 3টা অনুপাত আছে আমাদের, সেই 3টা অনুপাত কি কি? একটা অনুপাত, 2টা অনুপাত, আর একটা হলো এই 3টা অনুপাত। 3টা অনুপাতেরই পূর্ব রাশিগুলোকে আমরা যোগ করব আগে। 3টা অনুপাতেরই পূর্ব রাশি কী আছে? অনুপাতগুলোকে পূর্ব রাশি হলো 3, আর আমরা যখন এগুলিকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে চাই তখন একটাকে যোগ করেও আমরা মিশ্র পরিণত করতে পারি, আবার গুণ করেও এগুলিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এগুলি কিন্তু 2টা পদ্ধতি আছে। তবে আমি তোমাদেরকে গতদিন যে সংজ্ঞা দেখাইছিলাম সেখানে কিন্তু আমি গুণ করে দেখাইছি, তাই না? তাহলে এখানে আমরা গুণ করেই অঙ্কগুলোকে আমরা সমাধান করব, মিশ্র অনুপাতে নিয়ে আসব। ঠিক আছে, তাহলে গুণ করে দেখি আমরা কি আসে। 3 গুণ 5 গুণ 7, তারপর অনুপাত 5 গুণ 7 গুণ 9। দেখো 3, 5, 7 আর 5, 7, 9, ঠিক আছে, সমান সমান 3, 5, 15, 7, 15 অঙ্ক তো আমরা রাফ করি, 15কে 7 দ্বারা গুণ করি, 5, 7, 35, 5, 15, 75, 6, 15, 90, 7, 15, 105, অর্থাৎ 105 অনুপাত 5, 15, 5, 7, 35, 35কে গুণ করব 9 দিয়ে, 5 নং 45, 5 হাতে হলো 4, 3 নং 27 আর 4, 27, 28, 29, 30, 31, অর্থাৎ 315। এটি উত্তর নির্ণয়। এটাকে আমরা একটু লঘিষ্ঠ আকারে করে দিতে পারি, ইচ্ছা হলে একটু ছোট করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, কিন্তু ছোট করে আনলে ভালোই হয়, আমরা একটু ছোটই করে নিয়ে আসি। দেখো এটাকে ছোট করলে এই 105কে যদি আমরা 105কে 105 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 1। আর 315কে 105 দ্বারা ভাগ দিলে হয় 3। তাহলে সুতরাং নির্ণেয় মিশ্র অনুপাত সমান 1:3, এটি অ্যান্সার। ও অ্যান্সার লেখার দরকার নেই, উত্তর তো আমরা এখানে লিখছি। তাহলে 6-এর ক হয়ে গেল। একইভাবে দেখো 6-এর খ নাম্বার, খতে যে অনুপাতগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখি। 5:3,
7:5 ও 9:7কে মিশ্র অনুপাতে প্রকাশ করে, তাহলে কি পাই? 5 × 7 × 9 অনুপাত 3 × 5 × 7। একই তো আসতেছে, দেখি একই অঙ্ক, দেখি দুইটাই একই অঙ্ক, শুধু চেঞ্জ করছে এখানে। তাহলে 9, 7 আর 5 তিনটা গুণ করে পাই আমরা 315, আর এই দুটি গুণ করে পাই আমরা 105। তাহলে 105 দিয়ে এটাকে ভাগ করলে পাই 3, আর এটাকে ভাগ করলে পাই 1। এটি আনসার। তাহলে উত্তর নির্ণেয় মিশ্র অনুপাত 3:1, এটি অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের দুটি অঙ্কই কিন্তু আমাদের খুব সহজ। 6 নম্বর অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো 7 নম্বরে আছে আমাদের 9 ও 16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। এটার জন্য আমাদের আলাদা কোনো পেজও দরকার নেই, কোনো কিছু না, আমি এইটুকুর মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, এটা কত নাম্বার? 7 নাম্বার। তোমরা মনোযোগ দিয়ে দেখো। 9 এবং 16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করি। তাহলে এখানে লিখবো আমরা 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করে পাই। এটাকে প্রকাশ করে কি পাই? জাস্ট পরেরটাকে আগে, আগেরটাকে পরে, অর্থাৎ 16:9। উত্তর 16:9। শেষ। তাহলে আমাদের 7 নাম্বারটা হয়ে গেল। 8 নাম্বারটা বলছে নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত। এটা কোনো অঙ্ক না, এটা আমাদের জাস্ট এই গ নাম্বারটা হলো আমাদের একক অনুপাত। শুধু অবজেক্টিভ এই জাতীয় অঙ্ক থাকে। নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত। একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে আমাদের কী লিখে দেওয়া আছে? নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত। তার মানে কি? এখানে 16 আর 13 আমরা জানি পূর্ব রাশি এবং উত্তর রাশি দুইটি যদি সমান থাকে তবে তাকে বলা হয় একক অনুপাত। তাহলে এখানে পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট, এটা কিন্তু আমাদের গুরু অনুপাত। পূর্ব রাশি ছোট, উত্তর রাশি বড়, এটা লঘু অনুপাত। আর এখানে 21 দুইটি সমান, তাহলে এইটি হলো একক অনুপাত। খালি লিখে দেব যে প্রদত্ত অনুপাতগুলোর মধ্যে 21:21 হলো কি? একক অনুপাত। শেষ। তাহলে 8 নাম্বার পর্যন্ত আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেলো। 8 নাম্বারের জন্য কোনো অঙ্ক না আমাদের, এটা জাস্ট বোঝানোর জন্য একটু খালি বলে দিলেই হয়ে গেলো। এই জন্যই বলছি যে পরবর্তী অঙ্কগুলো তারা কোনো অঙ্ক না, যেমন 7 নাম্বার, 8 নাম্বার, 6 নম্বরটাও আমাদের একদম ছোট্ট। এই জন্য এগুলি আমি সবগুলোই আজকে তোমাদের 8 নাম্বার পর্যন্ত একদম 3 থেকে 8, 3, 4, 5, 6, 7, 8 6টি অঙ্ক এখানে সম্পূর্ণ কমপ্লিট করে দিলাম। আগামী ক্লাসে আমি প্রশ্নের অঙ্কগুলো সমাধান করবো। এখানে প্রশ্নের অঙ্ক দেখো, এখানে মোট 8টি প্রশ্নের অঙ্ক আছে 2 পৃষ্ঠায়। সেগুলোকে আগামী ক্লাসে তোমাদের সমাধান করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।